মারে চলে যাচ্ছেন। সেখানে তারা দেশটির সেনাবাহিনীর পক্ষ হয়ে লড়ছেন। কিন্তু কেন? রোহিঙ্গারা কেন ক্যাম্প থেকে পালিয়ে গিয়ে জান্তার পক্ষ নিয়ে লড়ছে? রয়টার্সের প্রতিবেদনের আলোকে এইসব প্রশ্নেরই আজকে উত্তর খুঁজবো আমরা। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। রয়টার্সের প্রতিবেদন বলছে, রাখাইন রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির বিরুদ্ধে বাংলাদেশ থেকে পালিয়ে লড়াই করতে যাচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের উপস্থিতি তাদের এই লড়াইটাতে একটা নতুন মাত্রা যোগ করেছে। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে রোহিঙ্গারা মূলত মুসলিম এবং তারা বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন একটা জনগোষ্ঠী। 2016 সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের সেনাবাহিনীর চালানো গণহত্যা থেকে বাঁচতে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে। মিয়ানমারে দীর্ঘদিনের বিদ্রোহ 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর আরও জোরালো হয়। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান এই জটিল সংঘাতে এখন রোহিঙ্গা যোদ্ধারাও যুক্ত হয়েছে। রয়টার্স প্রথমবারের মতো বাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর 3 থেকে 5 হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদনটা প্রকাশ করেছে। এছাড়া আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ ও নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার সহযোগিতার সম্পর্কেও নতুন তথ্য উঠে এসেছে সেই প্রতিবেদনে। তবে বাংলাদেশ সরকার রয়টার্সের প্রশ্নের জবাবে কোনো উত্তর দেয়নি। কিন্তু মিয়ানমারের জান্তা এক বিবৃতিতে বলেছে, তারা কোনো রোহিঙ্গা মুসলিমকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ দেয়নি। জান্তা বলেছে, মুসলিম বাসিন্দারা সুরক্ষা চেয়েছিলেন, তাই তাদের নিজ নিজ গ্রাম এবং অঞ্চল রক্ষার জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খানের সঙ্গে কথা বলেছে রয়টার্স। তিনি রয়টার্সকে বলেন, রোহিঙ্গাদের দুটি প্রধান সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO এবং আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা কক্সবাজারের শিবিরে খুব একটা সমর্থন পায় না। তবে এই বিষয়ে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আশ্রয় শিবিরে সশস্ত্র রোহিঙ্গা যোদ্ধাদের উপস্থিতি এবং অস্ত্রের সরবরাহ বাংলাদেশের জন্য বিপদ হিসেবে দেখা দিতে পারে। আশ্রয় শিবিরগুলোতে প্রতি বছর 30,000 শিশু জন্মগ্রহণ করছে। দারিদ্র ও সহিংসতার কারণে অসন্তুষ্ট শরণার্থীরা সহজেই অরাজনৈতিক গোষ্ঠীগুলোর দ্বারা উগ্রপন্থী কার্যক্রমে জড়িয়ে পড়তে পারে এবং অপরাধের জগতে ঠেলে দেওয়া হতে পারে বলে মনে করেন শাহাব এনাম খান। গত বর্ষায় নৌকায় করে বাংলাদেশ থেকে মিয়ানমারে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের শহর মংডুতে যান রোহিঙ্গা বিদ্রোহী আবু আফনা। তিনি রয়টার্সকে বলেন, সেখানে পৌঁছানোর পর জান্তা সেনারা তাকে আশ্রয় দেয় ও অস্ত্র সরবরাহ করে। তিনি আরও জানান, মংডুর সৈকত ঘেঁষা এলাকায় আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের সময় জান্তা বাহিনী ও রোহিঙ্গা যোদ্ধারা একই সঙ্গে থেকেছেন। আবু আফনা বলেন, জান্তার সঙ্গে থাকাকালে তার মনে হয় যে তিনি এমন কোনো মানুষের পাশে দাঁড়িয়ে আছেন যারা তাদের মা বোনকে ধর্ষণ আর হত্যা করেছে। আবার আরাকান আর্মি মূলত বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাখাইন মুসলিম সম্প্রদায়ের সমর্থনপুষ্ট, যাদের কেউ কেউ রোহিঙ্গা নিধনের সময় সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল। চলতি বছর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আরাকান আর্মি মিয়ানমারে রোহিঙ্গাদের অন্যতম বড় বসতিটি পুড়িয়ে দিয়েছে। এছাড়া রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO এবং মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধক্ষেত্রে এক ধরনের সমঝোতা এবং তারা একসঙ্গে লড়াই করছে, এই ব্যাপারটা আছে। আবু আফনা বলেন, আমাদের প্রধান শত্রু মিয়ানমার সরকার নয়, বরং রাখাইন সম্প্রদায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে হাজার হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে লড়াইয়ে যোগদানের জন্য নিয়োগ দেওয়া হলেও তাদের অনেকেই আগে থেকেই নিপীড়নকারী জান্তা বাহিনীর সঙ্গে যুক্ত গোষ্ঠীর হয়েই লড়ছেন। আবু আফনানের ভাষ্য, সেনাবাহিনী রোহিঙ্গাদের অস্ত্র, প্রশিক্ষণ এবং অর্থ দেয়। একটি বাংলাদেশি সূত্র এবং জোরপূর্বক জান্তার হয়ে যুদ্ধ করতে যাওয়া আরেক রোহিঙ্গা যুবকও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন যে জান্তা বাহিনী রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্বের একটি নথিপত্র দেওয়ারও প্রস্তাব দিয়েছে।
অনেক রোহিঙ্গার জন্য এটি একটি শক্তিশালী প্রলোভন, কারণ কয়েক প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করলেও রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করেনি দেশটির কর্তৃপক্ষ এবং তারা এখন বাংলাদেশের আশ্রয় শিবিরে বাস করছে। আবু আফনা বলেন, আমরা টাকার জন্য যাইনি, আমরা চাইছিলাম নাগরিকত্বের কার্ড। বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয় নিয়ে কাজ করা একটি সহায়তা সংস্থা জুন মাসের প্রতিবেদন অনুসারে তারা বলছে, মার্চ থেকে মে পর্যন্ত আশ্রয় শিবির থেকে প্রায় 2000 জনকে বিভিন্ন আদর্শিক, জাতীয়তাবাদী এবং আর্থিক প্রলোভন, মিথ্যা প্রতিশ্রুতি, হুমকি এবং জোরপূর্বকভাবে জান্তার হয়ে যুদ্ধ করার জন্য নিয়োগ দেওয়া হয়। 2 রোহিঙ্গা যোদ্ধা ও জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, 13 বছরের কয়েকজন শিশুকেও জোরপূর্বক নিয়ে গিয়েছে জান্তা বাহিনী। বাংলাদেশের সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঞ্জুর কাদের রয়টার্সকে বলেন, রোহিঙ্গাদের সশস্ত্র সংগ্রামের সমর্থন দেওয়ার মাধ্যমে জান্তা এবং আরাকান আর্মিকে আলোচনায় বসতে বাধ্য করা যাবে, যা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথটা সুগম করতে পারে। রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মি বেশ ভালোভাবে প্রশিক্ষিত ও ভারী অস্ত্র সজ্জিত, তারপরও তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। মংডুর দখল নেওয়ার জন্য চলমান যুদ্ধে এরই মধ্যে 6 মাস কেটে গেছে। রোহিঙ্গা যোদ্ধারা জানিয়েছেন, তাদের অ্যাম্বুশ কৌশল আরাকান আর্মির অগ্রযাত্রা ধীর করে দিয়েছে। এই বিষয়ে অবগত বাংলাদেশি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আরাকান আর্মি ভেবেছিল তারা খুব দ্রুতই একটি বিশাল জয় পেয়ে যাবে, কিন্তু মংডু প্রমাণ করেছে যে রোহিঙ্গাদের অংশগ্রহণের কারণে তাদের ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। চলতি বছরের শুরুতে বাংলাদেশ, রোহিঙ্গা ও আরাকান আর্মির মধ্যে আলোচনা শুরু করার চেষ্টা চলছিল। তবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মঞ্জুর কাদের ও আরেকটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সেই আলোচনা দ্রুতই ভেস্তে যেতে পারে। আরাকান আর্মি অবশ্য রোহিঙ্গা বসতিগুলোতে হামলার অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, তারা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য না করে বেসামরিকদের সাহায্য করে। অন্যদিকে কক্সবাজারের শিবিরগুলোতে চলছে বেশ অস্থিরতা। আরএসও ও আরসা শিবিরের নিয়ন্ত্রণের জন্য লড়াই চলছে সেখানে। গোলাগুলি ও সংঘর্ষ সেখানে যেন নিত্যদিনের ঘটনা, যা শরণার্থীদের আতঙ্কিত করছে এবং মানবিক সহায়তা কার্যক্রমে অনেক বিঘ্ন ঘটাচ্ছে। মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটসের পরিচালক জন কুইলালি বলেছেন, শিবিরগুলোতে সহিংসতার মাত্রা 2017 সালে শিবির স্থাপনের পর থেকে এখন সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ফোর্টিফাই এর প্রতিবেদনে বলা হয়েছে, এই বছর সশস্ত্র গোষ্ঠীগুলো অন্তত 60 জনকে হত্যা করেছে রোহিঙ্গা ক্যাম্পে। পাশাপাশি বিরোধীদের অপহরণ, নির্যাতন এবং সমালোচকদের